লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দানে খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। পশু কোরবানিতে আজ শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঈদ উদযাপনে ঘরমুখো মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাসেও বেড়েছে যাত্রী। সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক লঞ্চ। সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে সরকার, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। হামে দেশে আরও 10 শিশুর মৃত্যু, নতুন শনাক্ত 1136 জন। ঈদের ছুটিতে ঘাটতি হবে না চিকিৎসায়, আশ্বাস সংশ্লিষ্টদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সততা ধরে রেখে মিথ্যাচার ও গীবত থেকে দূরে থাকার নসিহত আর বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানানো হয়েছে এবারের হজের খুতবায়। মসজিদে নামিরা থেকে দেয়া খুতবায় বলা হয়েছে, এমন কোনো কাজ করা যাবে না যা মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে। মোনাজাতে অংশ নেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হওয়া বাংলাদেশি সহ 150টিরও বেশি দেশ থেকে যাওয়া 15 লাখেরও বেশি মুসল্লি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহর কাছে বান্দার হাজিরা দেয়ার এমন তালবিয়া দিনভর ধ্বনিত হয়েছে মক্কানগরী থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। পাপ মুক্তির আশায় 9 জিলহজ ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানমুখী জনসমুদ্রে ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া লাখো মুসল্লি। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজের 3 ফরজের একটি এ আরাফাতের ময়দানে অবস্থান। 1400 বছর আগে এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবছর হজের খুতবা আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা সহ মোট 35টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে টানা 7 বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করে সম্প্রচার করা হলো। আল্লাহ তাআলা বলেন, আর মিথ্যা কথা পরিহার করো। আরাফার ময়দানে আল্লাহ তোমাদের নিয়ে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবায় আল্লাহর মাহাত্ম্য আর পথভ্রষ্টদের জন্য শাস্তির নিদর্শন বর্ণনার পাশাপাশি হজের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। মনে করে দিয়েছেন নামাজ কায়েম করা আর যাকাত দেওয়ার দায়িত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই সবরকারীদের তাদের পুরস্কার বিনা হিসাবে পূর্ণ করে দেওয়া হবে। আর আল্লাহর নিয়ামতের শুকর করা, যেমন আল্লাহ বলেন, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। খুতবার পর মুসলিম উম্মার সার্বিক অবস্থার উন্নতি আর হাজিদের ইবাদত কবুলের জন্য বিশেষ মোনাজাত, জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। গুনাহ মাফ ও মনের আশা পূরণে 2 হাত তুলে মোনাজাত করেন আল্লাহর দরবারে। সূর্যাস্তের পর 5 কিলোমিটার দূরে মুজদালিফায় নামাজ সহ নানা ইবাদত করার পাশাপাশি সংগ্রহ করবেন প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর। 10 জিলহজ হাজিরা তাবুর নগরী মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছোঁড়ার রীতি পালনের পর কুরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসলের পর সেলাইবিহীন কাপড় পরিবর্তন করে পরবেন স্বাভাবিক পোশাক। পরে মক্কায় গিয়ে হাজিরা কাবা শরীফে তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াবেন বা সাঁই করবেন। যার সন্তান ইসমাইল আলাইসাল্লামের জন্য পানির খোঁজে মরুভূমিতে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাজেরার দিশেহারা অবস্থাকে স্মরণ করিয়ে দেয়। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরবর্তী বিশেষ পরিস্থিতির কারণে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখে হজ ব্যবস্থাপনায় হাজিদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নজরদারির পাশাপাশি প্রস্তুত রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যাটাক ড্রোন। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মহানগরবাসী। ট্রেন আর বাসে উপচে পড়া ভিড়। বেশিরভাগ ট্রেনই ছেড়ে যাচ্ছে শিডিউল মতো, আর বাস টার্মিনালে নেমেছে মানুষের ঢল। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নীলসাগর এক্সপ্রেস গন্তব্য নীলফামারীর চিলাহাটি। ছাড়ার কথা 6টা 45 মিনিটে, কিন্তু কমলাপুর ছেড়েছে মঙ্গলবার সকাল 8টা 3 মিনিটে। এ তো ছাদের অবস্থা, ভেতরের অবস্থা কেমন সহজেই অনুমান করতে পারার কথা। একে তো দেরি,
তার উপর যাত্রীর চাপ। বলতে সম্ভাব্য টাইম 8টা, তো সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট হয়েছে। আমরা অনেক পেরেশানিতে পড়ছি। আর ভিতরের যে অবস্থা, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না, যাদের ইনস্ট্যান্ট টিকিট দিছে তাদেরকে আপনারা যদি আলাদাভাবে ব্যবস্থাপনা করতেন হয়তো বা আমাদের ক্ষেত্রে ভালো হইতো, যারা আমরা অনলাইনে টিকিট কাটছি। টিকিট কাটার পরও কেন আমি আমার সিটে সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাসায় যাইতে পারবো না? এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। তারপরও প্রতি বছর বাংলাদেশে বলে রেলওয়েতে খালি লস লস লস। শুধু নীলসাগর এক্সপ্রেসই নয়, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের অবস্থাও একই রকম। যেমন ভিড় ছাদে, তেমন ভেতরেও। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর চাপে ভেতরে এমন অবস্থা, সিটের যাত্রীও ঢুকতে পারছে না বগিতে। তারপর আমার সিট তারপর উঠতে পারতেছি না। সবচেয়ে বাজে জেলা হয়েছে জামালপুরের বাসের সার্ভিস, যার কারণে জামালপুরের লোক ট্রেনটাকেই ভরসা মনে করে। নারীর টানে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত থাকে, ঈদ আনন্দ করার জন্য। যানজট, ভিতরে জায়গার ব্যবস্থা নাই। এয়ারপোর্ট থেকে এখান থেকে ওরা যাইতেছে না, এয়ারপোর্ট থেকে কেমনে উঠবো? বগিতে জায়গা না পেয়ে যে যেভাবে পারছে ছাদে উঠছে। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় কাঙ্ক্ষিত গন্তব্য যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। সময় মতো আসছে না বাস, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও বিস্তর। ভাড়া তো আছেই, তারপরে ঈদে দেশে যাইতেছি, এটাই অনেক আনন্দের বিষয়। ব্রাহ্মণবাড়িয়া যাবো কিন্তু গাড়ি পাইতেছি না, টিকিটও পাইতেছি না, হাহাকার আর কি, এই অবস্থা। যাত্রী আছে কিন্তু গাড়ি নেই, এখন গাড়ির সমস্যা। গাড়িগুলো দেখতে ব্যাগে আসতে একটু সমস্যা, সময় লাগবে। যানজট, গাড়ি কিন্তু গাড়ির তো আর বাড়া না ভাই। গাড়ির রোডে যেগুলো ছিল ওগুলো গাড়ি সেটা যায়, ওদের যাত্রী নামে আবার আসছে। 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাইতেছি না। আমাদের হাজীগঞ্জ যাবো, চাঁদপুর হাজীগঞ্জ। গাড়ির কাউন্টারে যারা টিকিট কেটে থাকে না, গাড়ি আটকাই রাখে দাম বাড়াবার জন্য। এই যে বলতেছে 1000 বরিশাল, আসলে তো ভাড়া 500। কোনো বাস নাই, কিন্তু একটা বাস পাইছিলাম, মনে হলো ভাড়াটা বেশি। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। ঘুরে দেখেন পুরো টার্মিনাল। এ সময় তিনি দাবি করেন যাত্রীরা আগের যে কোনো সময়ের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়াটা নিয়ে দেওয়া আছে। এদিকে রাজধানীর সদরঘাটেও বাড়ি ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের বেশ ভিড় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ঈদ যাত্রায় নৌপথ এখন বেশ জনপ্রিয়। সময় বেশি লাগলেও আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই পরিবার পরিজন নিয়ে চড়ছেন লঞ্চে। তবে আশানুরূপ যাত্রী না থাকায় হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নৌপথে এবারের ঈদ যাত্রা স্বস্তির। শুভ মাহফুজের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র একদিন, তাই নারীর টানে বাড়িমুখো মানুষের বেশ ভিড় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। কিছুটা স্বস্তি আর পরিবারকে বাড়তি সময় দিতে অনেকেই নদীপথের যাত্রাকেই বেছে নিয়েছেন। শত ব্যস্ততাকে পেছনে রেখে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্যই নারী টানে ছুটে যাচ্ছেন সবাই। এত কষ্ট করে বাড়িতে যেতেছি পরিবারের সাথে ঈদ করার জন্য, এর জন্য একটা আনন্দ। যানজট, তারপর অনেক ঝামেলা, তারপরেও বাড়ি যেতে পারে, অনেক খুশি লাগতেছে। পরিবারের সাথে ঈদ করবো সেজন্য। পরিবারের সাথে ঈদ করার মজাই আলাদা, যত কষ্টই হোক না কেন। ঈদের দিন, ছুটির দিন, যা পরিবারের সাথে ঈদ কাটাবো, এটাই তো খুশি অনেক। বাড়ি যাচ্ছে আসলে ভালো লাগতেছে, কিন্তু লঞ্চে 4 ঘন্টা বসে থাকতে হইব। সদরঘাটে আগের মতো যাত্রীদের নেই টিকিট কেনার হিড়িক। পদ্মা সেতু হওয়ায় সড়ক পথে বেড়েছে যাত্রী। লঞ্চ মালিকরাও নিচ্ছেন সরকার নির্ধারিত ভাড়া। আমরা সরকার নির্ধারিত ভাড়া নেই, অতিরিক্ত ভাড়া না হয় না, অতিরিক্ত যাত্রী নেওয়া হয় না, অতিরিক্ত যাত্রী নেওয়ার মতো কোনো সুযোগ নাই। এদিকে নৌপথে ঈদ যাত্রাকে সহজ করতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া যেটি তার থেকেও প্রায় 10% কম ভাড়া, সেটি কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। আমরা যাত্রীরা সবাই দেখতে পাচ্ছেন এবং আমরা প্রত্যেকটি জাহাজে কিন্তু সেই বিষয়টি মনিটরিং করছি যাতে নিশ্চিত করা হয় এবং যাত্রীদেরকেও আমরা মাইকিং করে সে বিষয়টি অবগত করছি। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি হলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন ভেবেই আনন্দিত সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বরিশালে একই পরিবারের 3 জন ও সাতক্ষীরায় 2 জন নিহত হয়েছে। এরা সবাই মোটরসাইকেল চালক ও আরোহী। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের গৌর নদীর বাটাজোর এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উজিরপুরের ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম ও শিশুকন্যা জান্নাত আক্তার। বিক্ষুব্ধরা ঘটনার পরপরই বাসটি ভাঙচুর করে। দুর্ঘটনার সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। মোটরসাইকেলে চড়ে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন ফিরোজ। এদিকে ভোরে সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক তালার প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ও নাতি মেহেদি হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, দাদা নাসিম ফকির চুকোনগরে যাচ্ছিলেন নাতি মেহেদিকে নিয়ে। খুলনা পাইকগাছা সড়কের তেঁতুলিয়া এলাকায় চুকনগর থেকে আসা ঢাকা মেট্রোর একটি পিকআপ ভ্যান চাপা দিলে মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে গেলে নিহত হন দাদা নাতি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম নিয়ে বিক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। মঙ্গলবার রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এবারের কোরবানির পশু কেনাবেচায় 2 পক্ষই স্বস্তি প্রকাশ করেছে। ওমর ফারুকের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের কোরবানির পশু কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিক্রেতারা দামে খুশি থাকলেও অখুশি ক্রেতারা। ম্যাক্সিমাম লোকেরই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বাজার আসলে হাই। যে যাই বলুক, এই ওয়েদারের পরেও এই পাইকাররা ওই গরুর দাম টাম ছাড়তেছে না। গতবারের তুলনায় এবার একটু বেশি মনে হইতেছে আমার কাছে, আর কি এরকমই দেখলাম। ক্রেতাও অনেক বেশি আছে, গরু অনেক বেশি, তার কিন্তু দামও বেশি। আমি 22টা গরু নিয়ে এসেছিলাম রবিবার দিন সকালে, তার ভিতরে 16টা বেচছি আর 6টা আছে। মোটামুটি চলবে, যেভাবে বাজার মোটামুটি আমাদের চলবে। দাম মোটামুটি ভালো, আজকে একটু নরম। আজকে গরুর বেশি নামছে, তো এর জন্য বৃষ্টির কারণে গায়ে আসতে পারে না। বিক্রি হয়েছে মোটামুটি অনেকগুলোই হয়েছে, আছে আরও কিছু। গাবতলীর পশুরহাট পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টুল বলেছেন, হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়াধীন যতগুলো হাট আছে, অস্থায়ী 10টা এবং স্থায়ী গাবতলীর হাট, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাইলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। পশু কেনাবেচায় 2 পক্ষই স্বস্তি প্রকাশ করেছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি এবং রসিদ, টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এ সময় মন্ত্রী জানান, পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকা রোধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভূমিকা পালন করছে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন এবং নির্মূল করা হবে। গত 17 বছর এটাকে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। এদিকে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ স্বীকার করেছেন, জঙ্গল সলিমপুরে র্যাব এর কিছুটা দুর্বলতা ছিল। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই সন্ত্রাসীদের নির্মূলে সেখানে অভিযান পরিচালনা করে। রবিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে গুড়িয়ে দেয় র্যাব ক্যাম্প। এ ঘটনায় র্যাবের অসাবধানতা ছিল বলে স্বীকার করেছেন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিগত আমলে দেশে আইনের শাসন না থাকার কারণে জঙ্গল সলিমপুরের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়। সরকার সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে বলে দৃঢ় ঘোষণা দেন তিনি। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, এটা স্বাভাবিক ঘটনা। পতাকা বৈঠকে এর সমাধান হবে আশা করেন তিনি। সাভারে সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। হাম ও এর উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো 555 জনে, আর 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1136 জন। এদিকে ঈদের দীর্ঘ ছুটিতে হামের চিকিৎসা নিয়ে উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই, বরং পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন চিকিৎসকরা। জরুরি চিকিৎসা সেবা চালুর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ছোট্ট শিশু সাইফার কান্না সামলাতে ব্যস্ত তার মা। গত 10 দিনেও সন্তানের এমন পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছেন তিনি নিজেও। উদ্বিগ্ন এই মায়ের অপেক্ষা হয়তো শিগগিরই কেটে যাবে সন্তানের সুস্থতায়। হামরোগের উপসর্গ নিয়ে বরিশালের ছোট্ট শিশু আমির হামজা ভর্তি আছেন রাজধানীর শিশু হসপিটালের পিআইসিইউতে। গেল 4 দিনেও উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন হামজার পরিবার। আর অসুস্থতায় অনেকটা নাজেহাল 10 মাসের শিশু সাজ্জাদকে স্বস্তি দিতে কোলে নিয়ে ঘুরছে তার পরিবার। বুস্টের ডোজ দিতে যেয়ে বুঝছি যে হাম হয়েছে বাচ্চার। তারপর ওই যে হাসপাতালে নিয়ে আসলাম, ভর্তি করাইলাম, চিকিৎসা দিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে। হামের যে জিনিসটা দরকার সেই জিনিসটা পরিমাণে আছে শরীরে, যেমন বিসিগিসি ছিল, ঠান্ডা ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল, এই জন্য আর কি হামে ভর্তি করাইছে। এখন হামের ট্রিটমেন্ট চলে না, কিন্তু এখন নিউমোনিয়া ট্রিটমেন্ট চলতেছে আপাতত। দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসার সংখ্যা কিছুটা বেড়েছে। এ রোগে শুধু শিশু হাসপাতালেই ভর্তি শতাধিক। চিকিৎসকরা আশ্বস্ত করছেন, ঈদের ছুটিতে চিকিৎসায় কমতি হবে না। আমরা আপ্রাণ চেষ্টা করব প্রতিটা রোগীকে ভর্তি করতে, আমাদের পুরো টিম। আপনি দেখেন এখানে আমরা 4 জন প্রফেসর আছি এখানে। আজকে কি ছুটির দিন? ওরা আসছে কেন? ওরা কিন্তু কোনো ইনস্ট্রাকশন না, ওরা তাদের রোগীগুলি দেখতে আসছে। এখানে যেমন 13টা ইউনিটের প্রত্যেকটা ইনচার্জ ডেইলি আসতেছে। এটা ছুটি হোক, ঈদ হোক আর যাই হোক, তারপরে আবার রোস্টার করে দেওয়া আছে, ওরা আসবে। আপনি ইমার্জেন্সিতে যান, আউটডোরে যান, দেখবেন খোলা। ঈদের সময় বাড়তি ভ্রমণ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি। মঙ্গলবার দুপুরে বনহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তারা চেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা কিনতে, কিন্তু সেখানেও আর্থিক বিষয়ে তাদের মনমতো না হওয়ায় তারা টিকাই কেনেনি, যে কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করে, ফলে এখন হামের প্রকোপ অনেকটাই কমে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী অক্টোবরে আমাকে 46,000 কোটি টাকা বাজেট দিয়েছে শুধু স্বাস্থ্য খাতে। ব্যাপক হারে স্বাস্থ্য খাতে আমরা কাজ করবো। 1 লক্ষের বেশি স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করবো, তার মধ্যে 80,000 মহিলা নেব।
বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন তা অন্য কোথাও কমই আছে, তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না। দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। এ সময় মন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার ন্যায় বিচার নিশ্চিতের দিকে খেয়াল রাখছেন তিনি। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কম উপভোগ করে। আপনার সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন, যেখানে তাদের ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছু সরকার হাতে নাই, কিন্তু সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশে মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দানে খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। পশু কোরবানিতে আজ শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঈদ উদযাপনে ঘরমুখো মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাসেও বেড়েছে যাত্রী। সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক লঞ্চ। সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে সরকার, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গল সলেমপুরে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। হামে দেশে আরও 10 শিশুর মৃত্যু, নতুন শনাক্ত 1134 জন। ঈদের ছুটিতে ঘাটতি হবে না চিকিৎসায়, আশ্বাস সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।